আপনাদের বোম দুর্বার কলম। ধন্যবাদ। এবার মানুষ দেখবেন একদমই এনে সমানুপাতে নৃত্য অনুষ্ঠান। হ্যাঁ, আমরা এক মিনিটে হ্যাঁ 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 বুঝতে পারছি দাদা। কি বলবো, কারণ এর সঙ্গে এতভাবে ওতপ্রোতভাবে জড়িত অনেক বছর ধরে। যদিও আমি পেশাগত কারণে সবসময় সময় দিতে পারি না, কিন্তু আত্মার সম্পর্ক সঙ্গে কথা। এবারে বইমেলা কেমন হচ্ছে? বইমেলা তো ভালোই হচ্ছে, সবটা ঘোরা হয়নি, আমি এখন ঘুরছি। আজকে এই মঞ্চে যেখানে দাঁড়িয়েছি বক্তব্য রাখবার জন্যে, সেই মঞ্চের নাম হচ্ছে বেণু চট্টোপাধ্যায় মঞ্চ। আমার মনে পড়ছে এই মঞ্চে অনেকবার বক্তব্য রাখার সৌভাগ্য আমার হয়েছে। প্রায় প্রত্যেকবারই বক্তব্য রাখার সময় হয় আমার মঞ্চের বাঁদিকে বা সামনে বসতেন বেণুদা। গতবারও হাত ধরে আমাকে মঞ্চে তুলে দিয়েছেন বেণুদা, তাকে আমার আধুনিক প্রণাম। মাইকেল মধুসূদনের জীবন সায়ান্নের যে বিষণ্ণতা, তার কথা ভেবে আজও বাংলা সাহিত্যের অনুরাগী পাঠকদের চোখ দিয়ে জল পড়ে। পৃষ্ঠ ক্ষণকাল সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয় চমকিতে রাম, মহির কোলে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদারি তপদক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। নিজের নাম লিখতে জানালেন। সাধারণত সমাধি লিপি লেখা হয় তাদের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে অথবা অনাগত কালের উদ্দেশ্যে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার সমাধি লিপি লিখলেন তাদের উদ্দেশ্যে, লিখলেন তার আত্মার আত্মীয় বাঙালির উদ্দেশ্যে। জন্ম যদি তপবঙ্গে পৃষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থলে, তুমি যদি বাঙালি হও, তোমার যদি এই বঙ্গভূমিতে জন্ম করেছেন। মাইকেল কোনোদিন সংস্কৃতকে অবজ্ঞা করেননি। যদি আপনারা চিঠিপত্র পড়ে দেখেন, যখন তিনি মাদ্রাসে চলে যান, মাদ্রাসে যাওয়ার সময় আপনারা জানেন যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন যখন 19 বছর বয়সী, তখন আর তার পক্ষে হিন্দু স্কুলে থাকা সম্ভব হলো না, চলে যেতে হলো হিন্দু স্কুল ছেড়ে, চলে গেলেন বিশপ কলেজে, এবং সেখানেও তিনি তার পাঠ সম্পূর্ণ করতে পারলেন না, চলে গেলেন মাদ্রাজে। এই মাদ্রাজে গিয়েই তিনি ক্যাপটিভ লেডি লিখলেন, এবং ক্যাপটিভ লেডি যখন ম্যাড্রাস সার্কুলেটারে বেরোচ্ছে, তখন হই হই পড়ে গেল যে এই ধরনের ইংরেজি সাহিত্যের প্রখ্যাত লেখকদের সঙ্গে সমপর্যায়ের বাংলায় বলা হলো যে বায়রন অফ বেঙ্গলের আবির্ভাব ঘটেছে। ধূমকেতু আমি বলবো না, বলবো নিজের অনুশীলনে মাইকেল মধুসূদন নিজেকে তৈরি করেছেন একেবারে বাল্যকাল থেকে। তার অনুশীলনে মস্ত বড় সুবিধে ছিল এইখানে, যেহেতু তিনি হিব্রু জানেন, লাতিন জানেন, গ্রিক জানেন, ফরাসি জানেন, জার্মানি জানেন, এতগুলো সাহিত্য, তার চিরায়ত সাহিত্যকে তিনি আত্মস্থ করেছেন। বছর চলছে, আগামী বছর 25 বছর পূর্তি উৎসব আমরা পালন করব। এবছরে বইমেলায় 5ই জানুয়ারি আমাদের সূচনা হয়েছে, 14ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। আমাদের এই অনুষ্ঠান সূচিতে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, এবং আজকে 7ই জানুয়ারি সকালবেলা বসে আঁকো প্রতিযোগিতা এবং গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের প্রতিযোগিতা এবং নাচের প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি, এবং বিপুল সংখ্যায় মানুষ তাকে সাড়া দিয়েছে। মোট কতজন? বইমেলার সম্মেলনী এবং আপনি তো এই পিছনে যে
সিম্বলটা করেছেন, এটাও তো আপনি সস্তা, করে বলতে হবে। বলতে পারেন আমার এটা আপনার মাথার উপরে। শিল্পীকে দিয়ে আমি করিয়েছি। এত অল্প টাইমে মেলাকে কিভাবে আপনি জমালেন? আপনি তো খুব অল্প টাইমে পেয়েছেন, বেশি 1 মাসের মতো টাইম পেয়েছেন এই মেলার প্রস্তুতির জন্য। বই মেলার ইচ্ছা যখন জাগ্রত হয় তখন এমনি অতিরিক্ত শক্তি ভেতরে চলে আসে, তারই প্রভাবে চেষ্টা করেছি যতটা ভালোভাবে সব দিক বজায় রেখে বেহালা, বৃহত্তর বেহালা জনপদে বইমেলাটাকে একটা উচ্চ মানে উপস্থাপন করা যায়। বইমেলায় কি কোনো স্টল খালি আছে? কোনো স্টল খালি নেই। এবারে স্টল ভাড়া কত নিয়েছেন? আজকে 15 বছর ধরে একই ভাড়া রয়েছে, মাত্র 5,000 বা 4,500। কিন্তু সামনের বছর তো 25 বছর, আপনার সুবর্ণ জয়ন্তী বছর, হ্যাঁ, সেবারে কি আপনি আরও স্টল বাড়াবেন? হ্যাঁ, স্টল বাড়াবো। যদি কেউ থাকেন তারা মঞ্চে আসবে। এবারে মেলা দেখে আপনি সম্পাদকীয় যে ভাবনা, তাতে কি আপনি খুশি? অবশ্যই খুশি, কারণ এবারে মেলা অন্যবারের থেকে অনেক ভালো হয়েছে, অন্তত গত 2 বছরের থেকে অনেক ভালো হয়েছে। আর আপনি জানেন হয়তো এটা আমাদের 24তম মেলা, কিন্তু আমাদের অ্যাকচুয়াল 25তম মেলা হওয়া উচিত ছিল। 2 বছর আমরা বন্ধ রেখেছিলাম 20-21-এ প্রতিমারির কারণে। সেই হিসেবে এটা 24তম মেলা, 22তম থেকে আমরা অনেক স্যাটিসফাইড, অনেক ভালো হয়েছে। সামনের বছর তো আপনার 25 বছর, এটা নিয়ে নতুন করে ভাবছেন কিছু? হ্যাঁ, এটা নিয়েও আমরা ভাবছি। যারা আমাদের আর্থিক অবস্থা একটুখানি খারাপ, সেটাও আমরা চেষ্টা করছি যতটা পর্যন্ত কাটিয়ে উঠে সামনের বছরের মেলাটাকে আরও জমজমাট করতে।